Subscribe and click the bell icon for latest update. শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি হবে গাউসের উপপাদ্যের প্রয়োগ নিয়ে। অর্থাৎ এর আগের দিন আমরা যে গাউসের উপপাদ্যটা শিখেছিলাম সেটাকে আমরা কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজে লাগাবো। তো যেমন তার আগে একটু দেখে নেই যে গাউসের উপপাদ্যটা কী ছিল, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ও হ্যাঁ, যদি তোমরা গাউসের উপপাদ্যটা কি যদি না জানো তাহলে বলে রাখি, এর আগের ভিডিওটি তোমরা দেখো আর কি, আমি নিচে ডেসক্রিপশানে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। আগে দেখি আমরা গাউসের উপপাদ্যটা বলতে কী বোঝায়। গাউসের উপপাদ্য বলেছিল যে যদি একটি আধান থাকতো, মানে একটি আধান কিউ আধান, এবং এর চারিদিকে আমি একটা বদ্ধ তল কল্পনা করলাম। এই বদ্ধ তল কল্পনা করার ফলে আমি যদি এই গোটা তলটার যদি আমি ক্ষেত্রফলটার যদি আমি সমাকলন নেই, মানে তড়িৎ ক্ষেত্রের সমাকলন, অর্থাৎ সেটাকে বলা হয় গাণিতিকভাবে E.ds, এই সমাকলন নেই, এবং এটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স বলা হয় এই সেটাকে। এবং তলটা যেহেতু এটা বদ্ধ তল, তাই এই তলটাকে আমরা একটা ক্লোজড ইন্টিগ্রাল দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন মানে তো হচ্ছে মানে টোটাল পথ তার সমাকলন, এবং এই যে ক্লোজ, কেন ক্লোজ মানে হচ্ছে যে পথটা হচ্ছে অবশ্যই বদ্ধ পথ। আমরা যদি এটা নেই তাহলে এই যে মানটা, তড়িৎ ফ্লাক্সের মানটা হবে Q/ε0 এর সাথে সমান। এটাই ছিল গাউসের উপপাদ্য, এবং এটাকে দিয়ে আমরা গাউসের উপপাদ্য এই সূত্রের কাজে লাগে আমরা কয়েকটি জিনিসের আমরা প্রয়োগ শিখবো আর কি, বা এর দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত সেটা আমরা বের করব। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে সুষমভাবে আহিত কোনো ঋজু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ আমি যদি একটি তার নেই, লম্বা সোজা তার, এই তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা দেখব। এই তারের জন্য যেহেতু বের করব, মানে ব্যাপারটা হচ্ছে যে তারটা অবশ্যই আহিত হতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে যদি আধান থাকে, ঠিক কতটা আধান কোন বিন্দুতে রয়েছে সেটা কিন্তু জানা মুশকিল হয়ে যায়। তাই আমরা একটা গড় ব্যাপার ধরবো, এবং গড় ব্যাপারটা মানে এখানটাতে এই দৈর্ঘ্যে কতটা আধান রয়েছে, মানে দৈর্ঘ্য বলতে একক দৈর্ঘ্যে। যদি তারটা দৈর্ঘ্য হয় L এবং মোট আধান ধরলাম Q, আমি ধরবো যে একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান রয়েছে। একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান রয়েছে। অর্থাৎ মানে এই ল্যামডা মানে হচ্ছে যদি মোট আধান হয় কিউ, তাকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব, এটাই হচ্ছে একক দৈর্ঘ্যে আধান। এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবারে আমি কি করব, এই যে তারটা রয়েছে, তারটার থেকে কিছুটা দূরে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা বের করবো। ধরলাম আমি এইখান থেকে আর দূরত্বে, এইখানটাতে এই আর দূরত্বে আমি এই বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা নিয়ে বের করব। আচ্ছা, এটা বের করার জন্য আমি আগেই জানতাম, এই গাউসের উপপাদ্যে কী পেয়েছি, গাউসের উপপাদ্যে পেয়েছি যে এখানটাতে একক দৈর্ঘ্যে কতটা আধান, ভুল হলো, এই গাউসের উপপাদ্যে আমরা পেয়েছি যে একটা আধান যদি থাকে তার চারিদিকে যে একটা তল কল্পনা করি, এবং তাহলে এই সূত্রটা খাটে। তাহলে আমি যদি এইখানে বের করতে চাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আমাকে অবশ্যই তল কল্পনা করতে হবে। তল কল্পনা না করলে কিন্তু হবে না। তো এটা যেহেতু লম্বি, তাহলে আমি একটা কাজ করি, এইখান থেকে আমি লম্বা দীর্ঘ আমি সিলিন্ড্রিক্যাল শেপ আমি তল কল্পনা করলাম। আমি জাস্ট কল্পনা করলাম, ব্যাস। তলটা আদতেই যে আছে তা না, মানে একটা তল কল্পনা করা হলো। এবং এই গোটা যে তলটা রয়েছে, তলটার ভেতরে এই দণ্ডটা রয়েছে, এবং সেইখানে এই ল্যামডা সমান Q/L, এই কিউ পরিমাণ আধান রয়েছে। ঠিক আছে, এবার আমি দেখি যে এই তলটাতে আর কি, এই যে গলীয় তলটা, মানে গলীয় তলটা না, মানে বক্রতলটাতে আমি তড়িৎ ফ্লাক্সটা বের করব। একটা ব্যাপার হচ্ছে কি, আমি এই যে সূত্রটাতে কিন্তু সমগ্র তল কল্পনা করা হয়েছে, কিন্তু আমি এক্ষেত্রে শুধুমাত্র এই যে তলটা রয়েছে, এই যে গলীয় তলটা, বক্রতলটা, সেটা নিয়ে করব। এই উপরের দুটো তলকে বাদ দেব। কেন?
কারণ আমি এখানে ধরে নিয়েছি এই যে তারটা অনেক দীর্ঘ, এতটাই দীর্ঘ যে এই যে ক্ষেত্রফলগুলো, এই যে বৃত্তাকার যে তলগুলো, যে ক্ষেত্রফল, এগুলো নগণ্য, এগুলো কোনো কাজেই লাগবে না, খুবই ছোট। তাই আমরা শুধু এই তলটা নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে আমি বক্রতলটার জন্য যদি বের করি, যে তাহলে বের করি, যদি এখানে তড়িৎ ফ্লাক্সটা বের করবো, মোট তড়িৎ ফ্লাক্সটা কত হবে, এই যে এটাই তড়িৎ ফ্লাক্স। তাহলে হচ্ছে এখানে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন ই ডট টিএস, এটা অ্যাকচুয়ালি কী হবে, ই ইন্টু এই বক্রতলের ক্ষেত্রফল কি, সিলিন্ডার যেহেতু চোঙ, এর সূত্র হচ্ছে 2πr/L, 2πr/L হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি যদি তাহলে গাউসের সূত্র অনুযায়ী, তাহলে এইখানে পাশে লিখছি আমি, এইখানে লিখি গাউসের সূত্রানুযায়ী কি লিখবো এখানে, এই যে ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন সমান সমান Q/ε0। আচ্ছা, এখন কিউ তো এখানে কত, কিউ মানে কিন্তু ল্যামডা ইন্টু এল, এইখান থেকে আমি পেয়েছি কিউ সমান সমান ল্যামডা এল, আমি সেটা বসাবো, ল্যামডা এল বাই ε0, বা এই যেটার মান কত পেয়েছি, যে এই যেটা ই সমান সমান 2πr/L সমান সমান ল্যামডা এল বাই ε0 সমান। সুতরাং এখানটাতে আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখানে ইন্টু হবে এটা, তাহলে ইন্টু এটা হচ্ছে ই এর মানটা হবে, সুতরাং ই সমান সমান, এখানে এল কিন্তু কেটে যাচ্ছে, তাহলে ই সমান সমান হচ্ছে এখানে ল্যামডা বাই 2πr/ε0। এই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র প্রবলের আর কি মানটা। এবং এখানটাতে আমি যদি দেখি যে এর দিকটা কোন দিকে হবে, অবশ্যই এই তলটা যে রয়েছে তলের সাথে কিন্তু লম্ব হবে, মানে আর যেদিকে তার সাথে লম্ব বরাবর এই তড়িৎ ক্ষেত্র প্রবল হবে। মানে ভেক্টর আকারে যদি লিখি, ই ভেক্টর সমান সমান হচ্ছে এখানে ল্যামডা বাই 2πr/ε0 আর ক্যাপ। এখন যেটা বের করবো সেটা হচ্ছে যে সুষমভাবে আহিত পাতলা গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয়। অর্থাৎ একটা গোলক কল্পনা করব, সেই গোলকের জন্য কোনো বিন্দুতে কী রকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা। তাহলে একটা গোলক আমরা এঁকে নিই, এই একটা গোলক, এবং এই গোলকটার মধ্যে এর কেন্দ্রে যে কেন্দ্র ও, এবং এর মধ্যে কিউ পরিমাণ আধান রয়েছে গোলকটার মধ্যে, এখানে স্মল কিউ পরিমাণ আধান রয়েছে ও বিন্দু। বিষয়টা হচ্ছে যেটা একটা গোলক, এবং এই কিউ পরিমাণে যে আধান রয়েছে, আধানগুলো কিন্তু পরস্পরের মধ্যে বিকর্ষণ করে, এবং বিকর্ষণের জন্য আধানগুলো একে অপর থেকে দূরে চলে যায়, এবং সমস্ত আধানগুলো তখন এই গোলকটা তলে অবস্থান করবে। তো যদি গোলকটার যদি ব্যাসার্ধ যদি হয় আর, ক্যাপিটাল আর, তাহলে এর মানে এই যে তলটা রয়েছে, তলের মধ্যে মানে তলমাত্রিক ঘনত্বটা কত সেটা জানতে হবে। এখন তলমাত্রিক ঘনত্ব কী, মানে একক ক্ষেত্রফলে কী পরিমাণ আধান রয়েছে, এর ক্ষেত্রফল, গোলকটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 4πr², মোট আধান কত, কিউ। তাহলে তলমাত্রিক ঘনত্বটা হচ্ছে, তলমাত্রিক ঘনত্ব এটাকে এই ক্ষেত্রে এটাকে সিগমা দিয়ে প্রকাশ করে, এটা সমান সমান হচ্ছে এই যে মোট আধান কিউ, তাকে ওই গোলকটার ক্ষেত্রফল দিয়ে গুণ ভাগ 4πr², এটা তলমাত্রিক ঘনত্ব একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান রয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কিউ সমান সমান 4πr² সিগমা। সিগমাটা কি, সিগমাটা কিন্তু তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি এই যে গোলকটার জন্য কোনো একটা বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো আমি ধরলাম এই গোলক থেকে এই যে এই আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা নির্ণয় করব। তো যেহেতু আমি এই আর দূরত্বে নির্ণয় করবো, তাহলে আমি এইটাকে ধরে আমি একটা তাহলে তল কল্পনা করি। তাহলে তলটাকে আমি মোটামুটি এটা আমি এই অন্য কালার দিয়ে মার্ক করে রাখি। এই যে মার্ক করে রাখলাম, এই তলটা আমি কল্পনা করছি। তাহলে এই তলের ক্ষেত্রে
আমি মোট তড়িৎ ফ্লাক্সটা কত সেটা বের করি। এই তলের ক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্সটা হবে সূত্র অনুযায়ী ফাই ই ডট ডিএস। ই ডট, এই যে একটা জিনিস এখানে যে এই বিন্দুতে যদি দেখি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিক কাজ করে সেদিকে, এবং ডিএস তলটারও দিক কাজ করবে এদিকে, এবং দুটো একই দিকে, তাই এদের অ্যাঙ্গেলটা হচ্ছে cos 0 ডিগ্রি। এই যে ই ডট ডিএস কি মানে কি হয়, ই ডিএস cos 0 ডিগ্রি হয়, এবং cos 0 ডিগ্রি মান 1। তো আমি অত কিছু লিখছি না, শুধু ই লিখলাম। ডিএস মানে কি, ডিএস মানে হচ্ছে ক্ষেত্রফল, যদি ইন্টিগ্রেশন তাই গোটা তলের ক্ষেত্রফল আমার ভাবতে হবে। তাহলে গোটা তলের ক্ষেত্রফল কি, গোটা তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এই যে গোলক তো এটা, তাই 4πr², এটা গেল আমার এই যে তলটার ক্ষেত্রফল। এবারে আমি দেখি যে এইখানটাতে আমি গাউসের সূত্র লাগিয়ে কী পাই। গাউসের সূত্র অনুযায়ী পাই যে আমি এই যে পাই ই ডট ডিএস, এটা সমান হচ্ছে Q/ε0, বা ই ইন্টু 4πr² সমান সমান কিউ মানে কত, এই যে এইটা বসে দিই 4πr² সিগমা। এখানটাতে কিন্তু এই যে 4π কেটে যাচ্ছে, সুতরাং আমি পাচ্ছি ই সমান সমান পাচ্ছি এখানে এই যে সিগমা r² বাই r²। ও এখানে একটা ε0 রয়েছে, তাহলে নিচে একটা ε0 হবে, এবং এখানেও একটা ε0 হবে। এই গেল হচ্ছে আমাদের কোনো একটা গোলকের জন্য বা আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তবে এখানে একটা বিষয় আছে, এই যে আরটা কিন্তু, এই যে স্মল আরটা কিন্তু এটা কিন্তু বাইরে, যে গোলকটার বাইরে অবস্থিত, মানে ক্যাপিটাল আরের থেকে স্মল আরটা বড়। এই কেসটা কন্ডিশনটা হচ্ছে যখন আর গ্রেটার দেন, মানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। প্রশ্ন হচ্ছে যে যদি এই যে বিন্দুটা, এই পি বিন্দুটা যদি বাইরে না হয়, যদি ভিতরে হতো তখন কী হতো, আর লেস দেন আর হলে কী হতো। এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যেত। এক্ষেত্রে কিন্তু আমরা একই সূত্র যদি লাগাতাম যে ই ডট ডিএস করতাম, যখন এইটা সমস্যা হচ্ছে কি Q/ε0, যখন আমি এর ভেতরের দিকে যখন আমি মাপবো, অর্থাৎ আমি যদি আরটা যদি এইখানে কোনো একটা বিন্দু হয়, যখন এইখানে মাপবো তখন কিন্তু এই যে তলটা নিলাম, এর ভিতরে আধান কত সেটা দেখতে লাগবে তলটার ভিতরে। কিন্তু মনে আছে আমি একটু আগেই বলেছিলাম যে আধানগুলো সবসময় গোলকের তলের উপরে অবস্থান করে। তো এইখানে যে কিউ আধান ছিল এটা তো আর এই ভিতরে থাকবে না, এগুলো তো সব এই যে গোলকটার বাইরে চলে আসবে। তাহলে এই তলটার মধ্যে কোনো রকম আর আধান নেই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 0 হয়ে যাবে। Q/ε0, তো কিউ এর মান 0 হয়ে গেল, তো এটা 0। তো এক্ষেত্রে আমরা পেয়ে যাব ই সমান সমান কিন্তু মানে ই ডট ই ইন্টু 4πr² সমান সমান 0, মানে ই সমান সমান কিন্তু 0, অর্থাৎ ভিতরে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। অর্থাৎ এই যে এটা ফাঁপা গোলক, তার ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু 0 হয়। এবারে যেটা করবো সেটা হচ্ছে এই যে সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতলের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে একটা সমতল নেব আমরা, এবং তলটা অনেক বড় বিস্তৃত, অসীম বিস্তৃত, তার জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে সেটা আমরা দেখব। তাহলে আমি প্রথমে তাহলে একটা বিস্তৃত একটা তল কল্পনা করি। এই একটা তল নিলাম, এবং এটা অবশ্যই কিন্তু অসীম বিস্তৃত। তো এই তলটার জন্য আমি এই তলটা থেকে কিছুটা উপরে ধরলাম, আমি এই তলটা থেকে এই তলটা থেকে মোটামুটি এইখান থেকে এই দিকে এই আর দূরত্বে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা আমি নির্ণয় করি। তো এই যে আমি করেছি, এইখানে একটা কাজ করি, আমি ধরে নেই যে এই তলটা রয়েছে, এর তলমাত্রিক ঘনত্ব কত সেটাকে দেখে নেই। তলমাত্রিক ঘনত্ব, এই আবার আগের জিনিসটাই, তলমাত্রিক ঘনত্ব মনে হচ্ছে যে একক ক্ষেত্রফলে কী পরিমাণ আধান রয়েছে। ধরলাম এই আধান এখানে মোট তলটাতে, এই যে গোটা তলটাতে কী পরিমাণ আধান রয়েছে, এবং এর ক্ষেত্রফল ধরলাম হচ্ছে ডেল্টা এস। আচ্ছা একটা কাজ করি, এখানটাতে একটা গোলীয় ছোট্ট একটা ক্ষুদ্র তল কল্পনা করলাম, তার নাম দিলাম ডেল্টা এস, এবং এখানে কিউ পরিমাণ আধান রয়েছে। তাহলে কিন্তু বলতে পারি এর তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান
ওই যে তলটাতে কত কিউ পরিমাণ আধান রয়েছে এবং তার ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা এস। তাহলে এইটা হচ্ছে তার তলমাত্রিক ঘনত্ব কিউ। এখান থেকে বলতে পারি আমরা যে কিউ সমান সমান সিগমা ডেল্টা এস। আচ্ছা, এবারে এই যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করব। তো বিষয়টা হচ্ছে যে এইখানটাতে যে এই বিন্দুতে যেহেতু করব, তাহলে আমি আর দূরত্বে আমি এখানে আমি একটা এরকম বদ্ধতল কল্পনা করতে পারি, এইরকম একটা তল এইখানে যেহেতু বের করবো আমি। আচ্ছা, আরটায় মুছে গেল, দেখেন এখানে আমি আর দিচ্ছি, এটা আর। তাহলে কিন্তু এই যে তলটা এরও ক্ষেত্রফল কিন্তু ওই সেম হবে, এইটার যা এইটারও তা। তো আমি এটাকেও ধরলাম, আমি এইটাও ডেল্টা এস হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু তল শীট। তাহলে কিন্তু এই দিকে যদি কল্পনা করি, তাহলে এই দিক এর উল্টো দিকেও আমি একটু ভাবতে পারি। তাহলে এই উল্টো দিকেও সমান সমান আর দূরত্বে আমি ওই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমি তল কল্পনা করতে পারি। তো এবারে আমি যদি দেখি যে এইখানে গাউসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি পাচ্ছি? গাউসের উপপাদ্য থেকে পাই যে ই ডট ডিএস সমান সমান কিউ বাই এপসাইলন জিরো। কিউ মানে কোনটা? এই যে এইটা, সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো। যখন আমরা এই যে এই মানটা বের করব, এই যে ইন্টিগ্রেশনটার মানটা, তখন দেখতে লাগবে এখানে আমি যে তলগুলো জেনে নেবো, কোন কোন তল নেব। শুধু এটা তল নিলে হবে না, এই দিকেও তলটা নিতে হবে। তার মানে এইখানে যেমন ক্ষেত্রফল ঠিক এই পাশে তেমন ক্ষেত্রফল, অর্থাৎ আমাকে এখানে দুটো তল, যেহেতু আমাকে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে ব্যাপারটা আর কি, ফ্লাক্সটা। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে 2 ইন্টু ই ডেল্টা এস সমান সমান সিগমা ডেল্টা এস এপসাইলন জিরো। ডেল্টা এস কেটে গেল, সুতরাং পাচ্ছি আমরা ই সমান সমান সিগমা বাই 2 এপসাইলন জিরো। এই হচ্ছে তলের ক্ষেত্রফল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এই যে এইটুকুর আমরা এইটুকুর তল আমরা নিলাম না কিন্তু, মানে যে পিল বক্স যে আমরা নিলাম, মানে যে চোঙ আকৃতি এই তল বক্ষতলের ক্ষেত্রফল নিলাম না কেন? কারণ এই যে আরটা খুবই ছোট, মানে এখানে ধরা হচ্ছে যে আর ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে এই শীটটার যে টোটাল ক্ষেত্রফল তার তুলনায় আর এই ক্ষেত্রফলটা একটা নগণ্য, তাই এটাকে আমরা ধরছি না। এবারে দেখি তড়িৎ বিভব বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। ব্যাপারটা একটু বেসিক থেকেই শুরু করি, যে বিভব বলতে কী বোঝায়। বিভব মানে বলতে বোঝায় যে একটা কার্যকে বোঝায়, মানে একক আধানে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় বিভব। মানে একটু তাহলে ছবি এঁকে দিলে হয়তো একটু সুবিধা হবে। যে ধরি একটা আধান আছে এখানে, এবং এটাকে আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাব। এটা কার্য করতে হলো, ধরলাম ডাব্লিউ পরিমাণ কার্য করতে হলো। তাহলে এই কিউ আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে আমার কতটা কার্য করতে হচ্ছে? ডাব্লিউ। তাহলে কিউ আধানকে নিয়ে যেতে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হয়। তাহলে এই একক পরিমাণ কোনো ধনাত্মক আধানকে যদি নিয়ে যাই, তাহলে কী পরিমাণ কার্য করতে হবে? ডাব্লিউ বাই কিউ। এটাকেই বলা হচ্ছে কার্য, বিভব। এই যে মানে একক আধানের জন্য কোনো একক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকেই বলা হয় বিভব। এই বিভব। এখন এই যে আমরা পেলাম, আমরা দেখি এককটা তাহলে কী হবে? এর এসআই এককটা হবে উপরে কি কার্যত, কার্যের একক কি? জুল। আর নিচে কি? আধান, কুলম। তাহলে জুল পার কুলম, এই গেল এসআই একক। এবং এই যে জুল পার কুলম, এটাকে আমরা সংক্ষেপে লিখি ভোল্ট আকারে লিখি, জাস্ট ক্যাপিটাল ভি, অর আমরা স্মল ভি ও এলটি এইভাবে লিখতে পারি, ভোল্ট। তারপরে এর যদি আমরা দেখি মানে 1 ভোল্ট, মানে আমরা যদি দেখি মানে সিজিএস আর এসআই এককে, হ্যাঁ সিজিএস কী হবে? সিজিএস এটা হবে এই যে এটা হচ্ছে জুলটা হয়ে যাবে আর্ক, ইআরজি আর্ক পার ইএসইউ, মানে স্ট্যাট কুলম আর কি, এসটিএটি স্ট্যাট কুলম, এটা হয়ে যাবে ইএসইউ আর্ক পার স্ট্যাট কুলম। তো এটাকে আমরা যদি দেখি এখন 1 ভোল্ট আর এই যে আর্ক পার স্ট্যাট কুলম এটার মধ্যে, এবং এটাকেই বলা হয় স্ট্যাট ভোল্টও বলা হয়, স্ট্যাট ভোল্টও বলা হয়।
তো যদি বলে তাহলে ভোল্ট আর স্ট্যাট ভোল্টের রিলেশনটা কি সেটা যদি আমরা দেখি, আমরা বের করতে পারি যে 1 ভোল্ট ইকুয়ালস টু বলতে পারি কি এই যে সূত্র অনুযায়ী কি কার্য বাই আধান। তো এটা মানে কার্যের একক কী, তাহলে কার্যটা হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। 1 জুল মানে এটা কত আর্ক, 10⁻7 আর্ক। আর নিচে 1 কুলম্ব মানে কত, 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁻9 স্ট্যাট কুলম্ব। তাহলে এখন এটাই হচ্ছে 1/300 হয়ে যাবে যে বিষয়টা জিনিসটা, এবং স্ট্যাট আর্ক বাই পার স্ট্যাট কুলম্ব মানে কত, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব বলা হয়। তাহলে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। এটা হচ্ছে মানে 1 ভোল্ট আর 1 স্ট্যাট ভোল্ট বিভবের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার একটু দেখি এই যে তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা একটু আলোচনা করা যাক। তাহলে আমাদের এবার হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। হেডিংটা লিখে দিলাম। আচ্ছা, তো ধরি দুটো বিন্দু, এবং এই দুটো বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমি একটা আধানকে নিয়ে যাবো। ধরলাম এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এবং এই বিন্দুর আধান বিভব ধরলাম ভি, এই বিন্দুর বিভব ধরলাম ভি প্লাস ডি ভি। অবশ্যই এটা বিভব বেশি, এটা কম, তার মানে কোনো আধান ধনাত্মক আধান এইখান থেকে কিন্তু এই দিকে যাবে। তার মানে কিন্তু যে ধনাত্মক আধান যেদিকে যায় সেদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর দিক, এটা হচ্ছে ই। এবার আমি এই যে এ থেকে বি যে নিলাম, এই দূরত্বটাকে ধরলাম আমি ডিএক্স দূরত্ব নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে যে মানে এ এবং বি দুটি বিন্দু দূরত্ব ডিএক্স এবং তাদের মধ্যে বিভব পার্থক্য, এ বিন্দুতে বিভব ভি আর বি বিন্দু বিভব ভি প্লাস ডিভি। এবার আমি দেখি যে একটা একক ধনাত্মক আধানকে আমি এই এ থেকে বিতে নিয়ে যাব, একক ধনাত্মক আধানকে আমি এ থেকে বিতে নিয়ে যাব। তাহলে কতটা কার্য করতে হয়, কার্যটা হবে একক ধনাত্মক আধান, এর ক্ষেত্রে কার্যটা হবে যে কার্য সেটা হচ্ছে ই ডট ডিএক্স। প্রশ্ন হচ্ছে যে ইটা কেন লিখলাম, ডিএক্স তো সরণ বুঝলাম, যে কার্য মানে কি বল গুণ সরণ, এখানে বল না লিখে ই কেন লিখলাম, ই কারণ লিখলাম যে ইটা তো হচ্ছে এই যে এটা তো হচ্ছে একক ধনাত্মক আধানের একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো যেহেতু একক ধনাত্মক আধান, তাই এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাই হচ্ছে বল, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। এখন ব্যাপারটা হচ্ছে দেখি যে আমি একটা আধানকে এ থেকে বিতে নিয়ে যাব, তাহলে ডিএক্সের দিক হচ্ছে এদিকে, ই কিন্তু কাজ করবে এদিকে, দুটো বিপরীত দিকে। তাহলে কিন্তু এই যে ই ডট ডিএক্স যে আমরা বের করবো, এটার মানটা কিন্তু হয়ে যাবে মাইনাস ই ডিএক্স হয়ে যাবে, কারণ এরা পরস্পরের বিপরীত দিকে। মানে ই ডিএক্স কস এটা 180 ডিগ্রি আর কস 180 ডিগ্রি, মান -1, সেই এখানে চলে আসলো। এটা হচ্ছে একক ধনাত্মক আধানকে এ থেকে বি বিন্দু নিয়ে যেতে যে কোনো কার্য করতে হয়। এবারে আমি দেখি যে এদের মধ্যে বিভব পার্থক্য কত, এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য সেটা কি, বিভব পার্থক্যটা হচ্ছে যে এই যে ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ভি সমান ডেল্টা ভি, এদের মধ্যে বিভব পার্থক্য ডেল্টা ভি নয় ডিভি। আবার বিভব কাকে বলে, একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে যেতে যে কার্য করতে হয়। তাহলে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে গেছি, তাহলে কত কার্য করতে হয়েছে বলতে পারি যে ডিভি। কিন্তু আগেই তো পেলাম একক ধনাত্মক আধানের জন্য কত কার্য করতে হয় এটা, তাহলে এটা নিশ্চয়ই সমান, তাহলে এটা হচ্ছে যে ডেল্টা ভি সমান মাইনাস ই ডিএক্স। সুতরাং এইখান থেকে পাবো আমি ডিভি ডিএক্স সমান মাইনাস ই। বাস এটাই সম্পর্ক। অর্থাৎ আমরা বলতে পারি যে বিভব পার্থক্যের মানে আমরা যদি মানটা পাই এবং সেটাকে যদি আমরা কী করি এই ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাব। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মধ্যে সম্পর্ক। আরেকটা বিষয় খেয়াল করলো, সেটা হচ্ছে যে যদি আমরা
এটা তো এটা গেল একমাত্রিক অঞ্চলে, একটা নির্দিষ্ট দিকে। যদি এটা ত্রিমাত্রিক অঞ্চল হয় তখন আমরা এই রিলেশনটা কী হবে, তখন এই রিলেশনটাকে লেখা হয়, এটাকে গ্র্যাড বলা হবে। গ্র্যাড ভি ইকুয়ালস টু, মানে এখানে মাইনাস গ্র্যাড ভি ইকুয়ালস টু ই, এবং এটার মানেটা হচ্ছে, এটা মানে হচ্ছে এই যে গ্র্যাড, এই চিহ্নটা হচ্ছে মানে হচ্ছে এটা আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই ডেলটা মানে হচ্ছে এইটা হচ্ছে এই, এটা খেয়াল রাখতে লাগবে। ও হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে ই, তো হচ্ছে একটা স্কেলার ভেক্টর রাশি, তাই উপরে ভেক্টর সাইনটা হবে এখানে। এবারে যেটা বের করবো সেটা হচ্ছে দুটি বিন্দুর বিভব প্রভেদ, অর্থাৎ আমরা দুটি বিন্দুর দূরত্ব জানি, তাহলে ওই দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে, সেটা আমরা বের করব। তাহলে একটা কাজ করি, ছবি এঁকে নেই। কীরকম ছবিটা ধরলাম, এখানে একটা প্লাস কিউ আধান রয়েছে, এইখান থেকে আমি আর দূরত্বে, এটা হচ্ছে আর দূরত্ব, এই আর দূরত্বে আমি তড়িৎ বিভব কত সেটা আমি বের করব। ধরলাম এইখান থেকে একটা ক্ষুদ্র দূরত্ব নিলাম ডিআর, এই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু এবং এটার নাম P1 বিন্দু। তাহলে এই যে P1 বিন্দুতে, এই যে P1 বিন্দুতে আমাদের মানে ক্ষুদ্র দূরত্বটাকে পি থেকে P1 ক্ষুদ্র দূরত্ব, একটা আমি ধনাত্মক আধানকে আমি এইটুকু দূরত্ব আমি সরাবো, এবং এই যে সরণটা হবে সেটা হচ্ছে কিন্তু P1 থেকে P এর দিকে আমি কণাটাকে সরাবো এদিকে, অর্থাৎ ডিআর এর ডিরেকশন এই দিকে, এই ডিআর ভেক্টর ডিরেকশন এই দিকে, এবং এটা তো হচ্ছে কিউ ধনাত্মক আধান, এবং এর জন্য তড়িৎ ক্ষেত্র হলো কাজ করবে কোন দিকে, সেটা কাজ করবে এই দিকে। তাহলে সরণ আর তড়িৎ ক্ষেত্র হলো পরস্পর বিপরীত দিকে রয়েছে। তাহলে এর জন্য কতটা কার্য হবে সেটা দেখি। তাহলে এখানে লিখি যে একক আধানের উপর ক্রিয়াশীল কার্য, সেটা হচ্ছে যে ক্রিয়াশীল কার্য বলাটা যায় না, একক আধানের জন্য কার্য, এটা লেখাটা বেশি হলো, একক আধানের জন্য কার্য। তাহলে এটা হচ্ছে যে কি আগেই পেয়েছি আমরা, এটা হচ্ছে যে একক আধানের উপর ক্রিয়াশীল বল ই, এবং তাদের মধ্যে এই যে দূরত্বটা হচ্ছে ডিআর, বল গুণ সরণ, এবং যেহেতু বিপরীতমুখী তাই হচ্ছে এই চিহ্নটা দিলাম। এখন ই মান কত সেটা বের করি। ই মানে হচ্ছে -1/4πε0, আধানটা কত মানে কিউ, এবং এদের দূরত্ব কত আর, Q/R dr। এবারে আমি যদি এই যে ক্ষুদ্র পদ সমাকলন, আমি যদি একটা নির্দিষ্ট পদ নিয়ে যাই, মানে আমি বলতে চাচ্ছি যদি একটা বড় পদ এবং পদটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাহলে সেটা হচ্ছে সমাকলন হয়ে যাবে ইন্টিগ্রেশন E.dr। আমরা এটা মানটা বের করব, দেখি এটার মানটা কত আসে তাহলে, এবং এটাই কিন্তু তাহলে হচ্ছে কিন্তু আমাদের বিভব, এটাই হচ্ছে বিভব। সমান সমান আমরা এই মানগুলো বসিয়ে দিচ্ছি এখানটাতে। ও হ্যাঁ, এবং ধরলাম আমি R1 থেকে R2 বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে যে ই এর মানটাকে বসিয়ে দিই -1/4πε0, কিউ কিন্তু ধ্রুবক রাশি, তাহলে কিউটাকে বাইরে রেখে দিই। তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে এই আর, এখানে একটা জিনিস, যেখানে এখানে কিন্তু আর স্কোয়ার হবে, আর স্কোয়ার দিয়ে দিতে ভুলে গেছি, এটা এখানেও আর স্কোয়ার হবে ডিআর, এটা হবে R1 R2 সমান সমান -Q/4πε0, এবং এটা হবে যে ইন্টিগ্রেশন যেহেতু করবো আমি, আচ্ছা ইন্টিগ্রেশনটাকে করে নিই তারপরে করছি। এখানে R1 R2, তাহলে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন এটা হবে, আমি পাশে স্টেপ জাম্প করছি তাহলে আমাদের সুবিধা হবে, যে ইন্টিগ্রেশন যদি করি এখানে এটা হচ্ছে কত হবে, ইন্টিগ্রেশন dr/r², তাহলে এটা হয়ে যাচ্ছে
কত হবে আচ্ছা আমি এখানে করি, এখানে আমাদের করতেই হবে। সেটা হচ্ছে এখানে সূত্র অনুযায়ী, হ্যাঁ সূত্রটা লিখতে পারি। সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে সেই অনুযায়ী এখানে এনের মান কত, -2, তাহলে সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে আর এর পাওয়ার -2 প্লাস ওয়ান, নিচে হবে -2 প্লাস ওয়ান। আর আচ্ছা তাহলে লিমিটটা তো দেওয়ার কোনো মানে হয় না এখানে, আমি এটা এখানে না দিয়ে আমি দিচ্ছি এইভাবে রেখে দিই R2 R1 সমান সমান, সাজিয়ে নিই একটু, Q/4πε0, এটাকে সাজিয়ে দেখে কত হচ্ছে এখানে -1, -1টা সামনে চলে সেটা প্লাস হয়ে যাবে। তারপরে এখানটাতে এর পাওয়ার হয় -1, তাহলে এটা হচ্ছে 1/r R2/R1। তাহলে Q/4πε0 লিমিটগুলো বসে দিলে 1/R2 মাইনাস 1/R1। এই হলো বিভব পার্থক্যের সমীকরণ। আমরা যে রাশিটা পেলাম, এই রাশিটা এটা কিন্তু কার জন্য, এটা হচ্ছে যদি আধানটি R1 থেকে R2 বিন্দুতে নিয়ে আসা যায় তখন যে পরিমাণ বিভবটা হবে সেটা। যদি হয় যে এটা অসীম দূরত্ব থেকে যদি নিয়ে আসে, অর্থাৎ R1 এর মানটা অনেক বড়, যদি R1টা অসীম হয়ে যায় তাহলে কিন্তু এখানে অসীম হয়ে যাবে ব্যাপারটা, তাহলে এটা হয়ে যাবে V সমান Q/4πε0 R2। তো আমরা R2 না লিখে একটা জেনারেল ফর্ম লিখব, V সমান Q/4πε0 R। এই তাহলে এটা হচ্ছে কোনো বিন্দুতে কত বিভব পার্থক্য সেটা, বা এটাকে আমি মনে হয় বলতে পারি যে একটা আধানকে অসীম থেকে একটা বিন্দুতে নিয়ে আসবো তাহলে কতটা কার্য হবে, আমরা ডাইরেক্ট এটা বলতে পারি। যদি বলা যায় যে না একটা বিন্দু থেকে একটা বিন্দু নিয়ে যাবো তাহলে কতটা বিভব হলো, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা কাজে লাগাতে লাগবে। এটা ব্যাপারটা বুঝতে হবে। এই সূত্রটা হচ্ছে যে অসীম থেকে কোনো বিন্দুকে আনার জন্য যে কোনো বিভব পার্থক্য, আর এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য। তাহলে আরেকটু বলতে গেলে এটা এই যে আমি যেটা বললাম যে এইটা মানে যদি বলে যে কোনো বিন্দুতে মানে একটা আধান রয়েছে, এই আধান রয়েছে তার থেকে এই দূরত্বে কত বিভব, তাহলে কিন্তু এটা, এবং এটার মানে কি যে অসীম থেকে আধানটাকে এখানে নিয়ে আসা হয়েছে, কতটা কার্য হয়েছে। যদি বলতো না R1 থেকে R2তে দূরত্বে, তখন কিন্তু এটা খেয়াল রাখতে লাগবে। এবারে দেখব তড়িৎ স্থিতিশক্তি, অর্থাৎ এই তড়িতের কারণে কতটা পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে, বা এটাকে বলতে পারি আমরা যে বিভব শক্তিও বলতে পারি। মানে বিষয়টা হচ্ছে যে ধরলাম দুটো আধান রয়েছে, একটা মান Q1 একটা Q2 এবং এদের মধ্যে দূরত্ব R। তাহলে এই যে এদের জন্য এদের মধ্যে কতটা স্থিতিশক্তি রয়েছে সেটা বের করি। একটা জিনিস কিন্তু আমরা জানি যে এই আধানটার জন্য এই বিন্দুতে বিভব কত সেটা আমি বলতে পারি। একটু আগেই পেলাম V সমান হবে কত, এটা আধান আগে লিখি 1/4πε0 এবং আধানটা কত Q1 এবং এদের মধ্যে দূরত্ব কত R। এই গেল বিভব। এটা কি এই বিন্দুতে বিভব, এটা কি একক আধানের জন্য কতটা বল কার্য করতে হয়। তো এখানে Q1 আছে, এখানে Q1 হবে। তাহলে আবার বলছি এই বিন্দুতে Q1 আধানের জন্য কতটা বিভব শক্তি, এইটা। তার মানে একক আধানের জন্য অসীম দূরত্ব থেকে কোনো বিন্দু আধানকে যদি এখানে নিয়ে আসতে লাগে তাহলে এই পরিমাণ কার্য করতে হয়। কিন্তু এখানে Q2 আধান রয়েছে, তাহলে একক আধান না এনে আমি যদি Q2 আধানকে আনি তাহলে কী পরিমাণ কার্য করতে হয়। ওই যে মনে আছে সূত্রটা বিভব সমান কী ছিল, বিভব সমান ছিল W/Q। তাহলে W সমান কী ছিল, VQ। ভি এর মান কত পেয়েছি, এই যে এটা 1/4πε0 Q1 R। এই ক্যাপিটাল কিউ কত, ক্যাপিটাল মনে এই কিউটা, এই আধানটাকে আনা হয়েছে, তাহলে Q2 আবার কোন। তাহলে এই যে এটাই হচ্ছে বিভব শক্তি বা তড়িৎ স্থিতিশক্তি। সুষম তড়িৎ ক্ষেত্রে গতিশক্তি, অর্থাৎ একটা আধান যদি একটা তড়িৎ ক্ষেত্রে থাকে, সুষম তড়িৎ ক্ষেত্রে, তার জন্য ওখানে ওই আধানটার মধ্যে কীরকম গতি লাভ করবে সেটাই আমরা দেখব। ধরি দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V এবং একটি m ভরের Q আধানের একটি কণা এই দিক থেকে এদিকে যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ তড়িৎ ক্ষেত্র কাজ করছে এদিকে, মানে বিভব এদিকে বেশি এদিকে কম, তাই তো আধানটা এদিকে যাচ্ছে এবং সেদিকেই তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে দেখি তো যদি বিভব এই দুই বিন্দুতে বিভব পার্থক্য হয় V
তাহলে এই যে আধানটার এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল কতটা কার্য করতে হলো, যদি এদের মধ্যে দূরত্ব গেল যাই হোক, কিউ আধান তো কার্য সমান সমান হবে ভি কিউ। কিন্তু আধানটা তো গতিশীল, এখান থেকে এখানে গেল একটা ত্বরণ কাজ করবে। কেন? কারণ এই যে তড়িৎ ক্ষেত্র এদিকে রয়েছে, যত এদিকে যাবে ততই তার মধ্যে মানে এই বল প্রয়োগ হচ্ছে, তো ফলে তার গতির পরিবর্তন হবে। যেহেতু গতির পরিবর্তন হবে, ধরলাম এইখানটাতে তার বেগ ছিল v1, এইখানটাতে তার বেগ v2। তাহলে প্রথম বেগ ছিল v1, প্রাথমিক বেগ, অন্তিম বেগ হয়ে গেল v2। এই তাহলে এইটা তো গেল কার্য। তাহলে দেখি তো কতটা গতিশক্তি তার পরিবর্তন হলো। সূত্র অনুযায়ী হাফ গতিশক্তি হচ্ছে ই কে হাফ এম ভর, যেহেতু এম, এবং এটা হচ্ছে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে তার গতিশক্তি এটা এবং তার বিভব শক্তি এটা। এখন এইখান থেকে যে এখানে গেল এই পরিমাণ, এই জন্য যে বিভব শক্তির পরিবর্তন হলো সেটাই তো তার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তার মানে এই যে ই কে আর ডাব্লু কে দুটা সমান, আর ই কে যদি ডাব্লু সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল ভি কিউ। এখানে ক্যাপিটাল ভি কিন্তু বিভব এই দুই বিন্দুর, আর v1 v2 কি তাদের মধ্যে বেগ কিন্তু। ব্যাস, এটাই হচ্ছে সম্পর্ক তাদের। আচ্ছা, এবার দেখি ইলেকট্রন ভোল্ট কথাটার অর্থ কী। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কথার অর্থ হচ্ছে যে এক বিভবে একটা ইলেকট্রনকে নিয়ে যেতে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকেই বলা হয় এক বিভব। মানে ধরলাম এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট, একটা ইলেকট্রনকে নিয়ে যাব, কত কার্য করতে হবে? 1 ভোল্ট ইন্টু 1 ইলেকট্রনে যা মানে আধান হয় আর কি। তো তার আধান মান কত? ইলেকট্রন আধান মান এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং এটাই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটাকেই বলা হচ্ছে 1 ইভি, 1 ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে।